আচ্ছা, একটা কথা বলো তো, যদি আমি বলি ভালো মানুষ হওয়াটাই কখনো কখনো তোমার জীবন ধ্বংস করে দিতে পারে, তাহলে কি বিশ্বাস করবে? না, আমি বলছি না যে ভালো হওয়াটা ভুল, কিন্তু বুদ্ধিহীন অবস্থায় ভালো মানুষ হওয়াটা। আজকে এমন একজন মানুষের গল্প বলবো যে তার সময়, তার টাকা, তার বিশ্বাস, তার পুরো হৃদয়টা উজাড় করে দিয়েছিল, আর শেষে নিজেকেই হারিয়ে ফেলেছিল। আর তারপর যা হলো সেটা জানলে তুমি তোমার চারপাশের প্রতিটা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বসবে। চলো শুরু করা যাক। আমেরিকার সিয়াটল শহর, বৃষ্টি, কফি আর নিজের স্বপ্নকে বুকের মধ্যে চুপচাপ বয়ে বেড়ানো মানুষদের শহর। এখানকার মানুষ দ্রুত হাঁটে, কম কথা বলে, আর নিজের মনের ঝড়টাকে ঢেকে রাখে হাসির আড়ালে। ইথান মাইলস ঠিক এই শহরেরই একজন যুবক, বয়স 30-এর কোঠায়, পরিপাটি চেহারা, শান্ত স্বভাব, বিশ্বাসযোগ্য মানুষ। একটা ফিনান্সিয়াল কোম্পানিতে আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করত সে। কারুর কোনো সমস্যা হলে সবার আগে এগিয়ে আসত। অফিসে কারুর বিরুদ্ধে কোনো দিন কোনো অভিযোগ করত না। মানুষ তাকে সহজেই বিশ্বাস করত। লেক ইউনিয়নের কাছে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা থাকত সে। একসময় বিয়ে হয়েছিল তার ক্লারার সাথে, কিন্তু বিয়ে বেশি দিন টেকেনি। ক্লারার সাদাসিধে আটপৌড়ে জীবন ভালো লাগত না, কিন্তু ইথানের জীবনের প্রতি কোনো প্রকার বিরক্তি ছিল না। একদিন সন্ধ্যায় অফিসের একটা নেটওয়ার্কিং ইভেন্টে ইথানের সঙ্গে পরিচয় হলো নোরা ব্লেকের। সে আগে যাদের দেখেছে তাদের থেকে একদম আলাদা। এই মেয়েটি বুদ্ধিমানী, আত্মবিশ্বাসী, এমন একজন মেয়ে যে যেখানেই যেত সেখানকার পরিবেশটা বদলে যেত। কোম্পানির মার্কেটিংয়ে কাজ করত, কথা বলতো এমনভাবে যে মানুষ এগিয়ে আসতে বাধ্য হতো, আর তার শরীর জুড়ে ছিল এক অদ্ভুত আকর্ষণী ক্ষমতা। সেই সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা কথা হলো দুজনের, কাজ নিয়ে, জীবন নিয়ে, পুরনো সম্পর্কের ব্যর্থতা নিয়ে। নোরা বলল সে শিকাগো থেকে এখানে এসেছে। একটা সম্পর্ক তারও হয়েছিল, কিন্তু ভেঙে যায়। একটা বাজে ছেলেকে সে বিশ্বাস করেছিল। ইথান শুনল, চুপচাপ, মনোযোগ দিয়ে, একদম সত্যিকারের মনোযোগ দিয়ে। একসময় নোরা জিজ্ঞেস করল, তুমি কি সব সময় এভাবে মন দিয়ে শোনো? ইথান হাসল, বলল, শুধু তখনই যখন মনে হয় কেউ সত্যিই কষ্টে আছে। এই কথাটা নোরাকে নাড়িয়ে দিল। একটু দেরি করে একটা মুচকি হাসি ফুটল তার মুখে, ধীরে, মেপে, সম্মতির মতো। আর তারপর থেকে শুরু হলো তাদের গভীর বন্ধুত্ব। অফিসের পর কফি খেতে যাওয়া, রাত জেগে ফোনে কথা, ওয়াটারফ্রন্টে হাঁটা। ইথান নোরার মধ্যে খুঁজে পেল যা ক্লারার চলে যাওয়ার পর থেকে মিসিং ছিল, একটা সংযোগ, একটা উদ্দীপনা, একটু শারীরিক উষ্ণতা। আর নোরা, সে খুঁজে পেল অন্য কিছু, তবে তা ভালোবাসা ছিল না। ধীরে ধীরে ইথান বদলাতে শুরু করল, অথচ সে নিজে বুঝতেই পারল না। আরও খোলামেলা হয়ে গেল তাদের সম্পর্কটা। নোরার ওয়াইফাই ঠিক করে দিত, মার্কেটিং প্রেজেন্টেশনও সেট করে দিত। নোরা নরম গলায় ধন্যবাদ দিয়ে বলল, তুমি সত্যিই অনেক ভালো মানুষ ইথান। শুনে ইথান একটু লাজুক হয়ে বলল, আরে এটুকু করাই যায়। কিন্তু যেটা সে দেখছিল না, নোরা কখনো সেভাবে কিছু দিত না। তার গল্পগুলো ছিল চকচকে কিন্তু ফাঁকা। তার প্রশংসাগুলো ছিল নিখুঁত কিন্তু হিসেবি। প্রতিটা আবেগময় মুহূর্ত ছিল ঠিক সময় মতো পরিকল্পনা করা। ইথান এক সঞ্চয় কমতে লাগল। নোরা টাকা ধার করত, পরের সপ্তাহে ফেরত দেবে বলতো, কোনো দিনও দিত না। ইথান ভাবত, ও একটু চাপে আছে, আমি সামলে নেব। বারবার চাওয়ার পরেও যখন ফেরত পায়নি, তখনও ভাবল ও স্ট্রেসে আছে, থাকুক। এক বৃহস্পতিবারের সন্ধ্যায় ডিনারের কথা ছিল দুজনের। নোরা এলো না, কোনো মেসেজ নেই, ফোন নেই। ইথান 2 ঘন্টা বসে রইল রেস্টুরেন্টে। অনেকক্ষণ পর ফোন ধরল নোরা, গলা ভারী। ইথান, সরি, আমি এক বন্ধুর কাছে আছি, এখানে একটা সমস্যা হয়েছে, পরে বলবো। পরের দিন সকালে দরজায় এসে দাঁড়ালো সে, সানগ্লাস পরা, হাতে হালকা আঘাতের দাগ। ইথান কথা বলার আগেই সে ফিসফিস করে বলল, প্লিজ কিছু জিজ্ঞাসা করো না, শুধু আমাকে একটু ধরো। আর ইথান ধরল। কিছু জিজ্ঞাসা করল না, কিছু চাইল না, কারণ কিছু মানুষ এত গভীরভাবে ভালোবাসে যে চুপ থাকাটাকেই বিশ্বাস্ততা মনে করে। এটা নোরা জানত। সে ইথানের আবেগকে কাপড়ের সুতোর মতো টানতে পারত, ঠিক সময়ে, ঠিক যেভাবে দরকার। সপ্তাহ পেরিয়ে গেল। তারপর এলো
একটা বড় প্রজেক্টের কাজ, কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্টের একটা মার্কেটিং ক্যাম্পেইন। এটার নেতৃত্বে ছিল নোরা। সে বলল ডেডলাইনের চাপে সে শেষ করে উঠতে পারছে না। ইথান তার জন্য রাত জাগল, নিজে থেকে ডেটা সাজালো, প্রেজেন্টেশন ঠিক করল, নতুন করে কোম্পানির প্রপোজাল লিখল। কিন্তু এতে তার কোনো পারিশ্রমিক নেই, কোনো কৃতিত্ব নেই। ক্যাম্পেইন সফল হলো, কোম্পানি নোরার প্রতিভায় পঞ্চমুখ। পেছন থেকে ইথানের বুকটা গর্বে ভরে উঠল। সেই রাতে ছোট্ট একটা পার্টি হলো নোরার অ্যাপার্টমেন্টে, সাথে মিউজিক, ওয়াইন, তুমুল হইহুল্লোড়। আর সেই রাতেই নোরার প্রাক্তন বন্ধু এসে হাজির, সেই মানুষ যাকে নোরা বলেছিল নোংরা লোক। করিডোরে হঠাৎ চিৎকার চেঁচামেচি। নোরা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকল। কিছুক্ষণ পর সেই লোকটা একটা বাঁকা হাসি হেসে বেরিয়ে গেল। ইথান রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, ও আবার ফিরেছে, আমায় জানালে না কেন? নোরা ছলছল চোখে বলল, কারণ আমি তোমাকে হারাতে চাই না। ইথান নোরাকে ক্ষমা করে দিল। তারপর একদিন ইথানের কাছে অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ফোন আসে। ডেটা সাবমিশনে গরমিল পাওয়া গেছে। ইথানের অ্যাকাউন্ট থেকে মাঝরাতে ফাইল পাঠানো হয়েছে, এমন একটা তারিখে যেদিন রাত 12টায় সে জেগেছিল বলে তার মনেই নেই। ইথানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে নোরার কেবিনে ছুটে যায়। সব শুনে নোরা শান্তভাবে বলল, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। শুধু এখন কারুর সাথে এ ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। এক একটা করে দিন যেতে থাকে, তদন্ত চলতে লাগল। ধীরে ধীরে নোরার গলার স্বর বদলাতে শুরু করল। উষ্ণতা কমে গেল, তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। একদিন নোরা তার কেবিনে ইথানকে ডেকে বলল, ইথান, তুমি বলতে পারবে না যে আমি তোমার বিরুদ্ধে ওই রিপোর্ট তৈরি করতে সাহায্য করেছি? তাহলে কিন্তু আমাদের সম্পর্ক সব শেষ হয়ে যাবে। ইথান মাথা নাড়ল। মনের মধ্যে তার প্রচণ্ড তোলপাড়, কিন্তু তবুও সে বিশ্বাস করল সব ঠিক হয়ে যাবে। এটাই সরল মনের মানুষের সবচেয়ে বিপজ্জনক সৌন্দর্য। তার যুক্তি বলে পালাও, কিন্তু সে আশা ছাড়তে পারে না। একদিন রাতে রায়ান এলো একটা ফোল্ডার নিয়ে। ইমেলের লগইন রিপোর্ট, টাইম স্ট্যাম্প দেওয়া এডিট, প্রজেক্ট নোট, সব মিলিয়ে প্রমাণ করে রায়ান দেখালো নোরা ইথানের লগইন ব্যবহার করে আর্থিক ডেটা বদলে নিজের নামে চালিয়ে দিয়েছে। ইথান সেই ফোল্ডারের দিকে তাকিয়ে রইল, যেন একটা আয়নায় নিজের এমন একটা ছবি দেখছে যেটা দেখতে সে কোনো দিন চায়নি। পরের দিন সে সরাসরি কথা বলল নোরার সাথে। নোরা অস্বীকার করল না। চেয়ারে পিঠ হেলান দিয়ে বসল, হাত বুকের ওপর ভাঁজ করে ঠান্ডা গলায় বলল, ইথান, তুমি বলেছিলে আমার জন্য সব করবে, সেটা সত্যি ছিল তাই না? ইথানের বুকটা ধরভর করে উঠল। এই কারণে নয় যে নোরা তাকে ব্যবহার করেছে, বরং তার ভেতর থেকে একটা ছোট্ট কণ্ঠ বলে উঠল, সে ঠিকই বলেছে ইথান, তুমি সত্যিই তো বলেছিলে। ইথান 3 দিন অফিসে গেল না। ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিল, ফোনও ধরল না। চুপচাপ বসে রইল। প্রতিটা কথোপকথন মাথায় ঘুরতে লাগল, প্রতিটা হাসি, প্রত্যেকবার নোরার আমাকে বিশ্বাস করো বলার মুহূর্তটা। নিজেকে ভীষণ বোকা মনে হলো তার। রাগে শরীর জ্বলে যাচ্ছিল, এই ভেবে যে নিজেকে কত সস্তা করে দিয়েছিল নোরার কাছে। কোম্পানি তাকে সাসপেন্ড করে, ব্যাংকের জমানো টাকা প্রায় খালি, আর নোরা কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইতিমধ্যে নতুন গল্প সাজিয়ে নিয়েছে, যেখানে ইথান ছিল তার অস্থির এক্স কালিগ, যে পেশাগতভাবে কিছুই মেনে নিতে পারছিল না। একদিন রাতে ইথান তার পিছু নিল। দেখল নোরা তার বিল্ডিং থেকে বেরিয়ে হাসতে হাসতে একটা লোকের সাথে যাচ্ছে। তার কানে কানে কিছু বলল, কিস করল। এটা দেখে ইথানের হাত স্টিয়ারিং ধরে কাঁপতে লাগল। কিন্তু এটা ঈর্ষায় ভরা ছিল না, এটা ছিল চরম উপলব্ধি। সে বুঝতে পারল এই খেলা নোরা তার আগেও খেলেছে, অন্যদের সাথে হয়তো, সেই লোকটার সাথেও হয়তো। ইথান তার প্রথম শিকার ছিল না। বৃষ্টি ভেজা রাস্তায় সে চোখে জল নিয়ে বাড়ি ফিরল। ইথানের যন্ত্রণাটা শুধু তার উপর মিথ্যাচারের জন্য ছিল না, ছিল এই কারণে যে মিথ্যাগুলো তার নিজের প্রতি বিশ্বাসটাও কেড়ে নিয়েছে নিজের বিচার বুদ্ধি, নিজের মূল্যবোধ, নিজের ওপর বিশ্বাস, সবকিছু। কারণ প্রতারণা শুধু অন্যের প্রতি আস্থা কেড়ে নেয় না, নিজের প্রতি আস্থাটাও নষ্ট করে দেয়। সে আয়নায় নিজেকে দেখল, ক্লান্ত চোখ, শরীর একদম ভেঙে গেছে। আয়নায় তাকিয়ে ফিসফিস করে বলল, আর কখনো নয়।
রাতের পর রাত তার ভালো ঘুম হয় না। প্রতিদিন সকালে চোয়াল চেপে বিছানা থেকে উঠত আর সারা দিন ধরে নোরার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করল। প্রতিটা ডকুমেন্ট, প্রতিটা মেসেজ, প্রতিটা ডিজিটাল চিহ্ন রায়ানকে নিয়ে সব একসাথে সাজাতে শুরু করল। কারণ সে শুধু ন্যায় বিচার চাইছিল না, সে অপমান করতে চাইছিল। সে চাইছিল নোরা ঠিক সেটা অনুভব করুক যেমন কষ্ট তার নিজের মধ্যে হচ্ছে। ইতিমধ্যে সে কোম্পানিতে অজানা অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠিয়ে কোম্পানির কমপ্লায়েন্স বিভাগে সমস্ত তথ্য ফাঁস করল। ক্লায়েন্ট বোর্ডে প্রমাণ পাঠালো। 1 সপ্তাহের মধ্যে তদন্ত শুরু হলো। নোরার ঝকঝকে দুনিয়া ধীরে ধীরে ভাঙতে শুরু করল। প্রথমে সে ইথানকে সন্দেহ করেনি, কিন্তু একদিন কফি শপে তার চোখে পড়ল ইথানকে নিষ্প্রাণ চোখে তার দিকে তাকিয়ে আছে। সে এগিয়ে এলো, রাগে কাঁপতে কাঁপতে। তুমি কি করেছো? সে জিজ্ঞেস করল। ইথান শান্তভাবে বলল, আমি তোমার ছেলে স্বীকার করা বন্ধ করেছি। নোরার চোখের দৃষ্টি ধারালো হলো। মনে হচ্ছে এই ঘটনা তোমাকে আমার থেকে ভালো করে দিয়েছে? ইথান একটু ঝুঁকে বলল, না, এটা আমাকে তোমার মতো বানিয়ে দিয়েছে। আর সেই মুহূর্তেই ইথান প্রথমবারের মতো বুঝতে পারল যে সে কতটা নিচে নেমে গেছে। কিন্তু থামল না, কারণ ব্যথা যখন সারানো যায় না তখন তাতে মানুষ আসক্ত হয়ে পড়ে, প্রতিশোধকে ন্যায় বিচার মনে করে। নোরার পতন দ্রুত হল। সাসপেন্ড হয়ে গেল অফিস থেকে, সুনাম ধুলোয় মিছে গেল। যে লোকটার সাথে ছিল সেও সুযোগ বুঝে সরে গেছে। অফিসে ফিসফিসানি শুরু হলো, যেটা সে থামাতে পারল না। ইথান দূর থেকে দেখল, অর্ধেক তৃপ্ত, অর্ধেক শূন্য। তারপর একদিন রাতে নোরা ইথানের বাড়িতে আসে, কিন্তু এবার রেগে গিয়ে নয়। এবার সে এলো সম্পূর্ণ ভাঙা অবস্থায়। ইথান, সে ফিসফিস করল, তুমি জিতলে, এখন খুশি তো? ইথানের দিকে তাকালো, চোখে জল। বলল, তুমি প্রতিশোধ নিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করলে? ইথান কিছু বলল না। সে আরো কাছে এগিয়ে এসে বলল, তুমি ঠিক সেটাই হয়ে উঠলে ইথান, যা তুমি ঘৃণা করতে। ইথান একেবারে কেঁপে উঠল, তবু কিছু বলল না। তারপর নোরা যেতে যেতে কাপা গলায় বলল, তুমি কিছুই ঠিক করনি ইথান, তুমি শুধু আমার সাথে অন্ধকারে নেমে এলে। দরজা বন্ধ করে নোরা চলে গেল, কিন্তু কথাগুলো ঘরের মধ্যে বাজতে থাকল। সেই রাতে ইথানে ঘুম হলো না। যে তৃপ্তির কথা ভেবেছিল সেটা কোথাও যেন উধাও হয়ে গেছে। পরের দিন ইথানের ফোনে নোরার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, চিন্তা করো না, আর বিরক্ত করব না, তুমি ঠিকই বলতে, সমস্ত ক্ষেত্রে ব্যালেন্সিং খুবই জরুরি। ইথান অনেকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে, বুঝতে পারল না নোরা কি বলতে চেয়েছে। সেই রাতেই খবর এলো ওয়াটারফ্রন্টের কাছে একটা গাড়িতে এক মহিলাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, ইঞ্জিন চালু, পাশে খালি ওষুধের বোতল। খবরটা শুনে ইথান একদম থতমত খেয়ে গেল। সে হাসপাতালে দৌড়ালো, দেখে নোরাই বেডে শুয়ে আছে, কপাল জোরে বেঁচে গেছে। কাচের ওপার থেকে ইথান বুঝল, নিষ্ঠুরতা যতই কারোর কাছে যুক্তিসঙ্গত লাগুক, তার মূল্য চোকাতে হবে। ভোর পর্যন্ত হাসপাতালের করিডরে বসে রইল মুখ কুঁজে। এদিকে রায়ান ইথানকে খুঁজতে খুঁজতে হাসপাতালে এলো। শান্তভাবে বলল, নোরা যা করেছে তোমার প্রতি, তাকে তার মূল্য সুদে আসলে চোকাতে হবে, কিন্তু এতে তুমি নিজেকে হারিয়ে ফেলো না। ইথান মুখ তুলল, দৃষ্টি শূন্য। বলল, আমি ভেবেছিলাম প্রতিশোধ নিলে ঘটনাটা এক পেশে হবে না, ভারসাম্য বজায় থাকবে। রায়ান মাথা নাড়ল। সূর্যের ফিকে আলো ইথানের মুখে পড়ল। সে বসে রইল, ক্লান্ত, বয়স্ক, জ্ঞানী, অথচ ভেতরটা খালি হয়ে গেছে। এদিকে অফিসের সব অভিযোগ থেকে ইথানকে মুক্তি দেওয়া হলো। সে কাজে ফিরল, কিন্তু কারোর সাথে সেই রকম মন খুলে মেলামেশা করত না। একদিন রাতে ইথান তখন শুয়ে পড়েছে। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। দেখে ক্লারা এসেছে, ইথানের প্রাক্তন স্ত্রী। প্রায় 3 বছর পর, আগের মতোই, চেহারায় কোনো চেঞ্জ নেই। তোমার সাথে যা হয়েছে শুনেছি, রায়ান বলেছে। ইথান কিছু বলতে পারল না। ক্লারা না জিজ্ঞাসা করেই ভেতরে ঢুকল। অন্ধকার অ্যাপার্টমেন্টের দিকে তাকালো, বলল, নিজের যত্ন নিচ্ছ না? ইথান সামান্য হেসে বলল, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, ক্লারা বলল। শব্দ না করে ডুবে যাওয়ার চেষ্টা করছো। ইথান আস্তে আস্তে বলল, সারা জীবন চেষ্টা করেছি ভালো থাকার,
কিন্তু সেটা আমাকে সহজে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপর নিষ্ঠুর হওয়ার চেষ্টা করলাম, তা আমাকে আরও বেশি করে ভেঙে দিল। ক্লারা অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, এই কারণেই এটা সম্ভব হয়েছে, কারণ তুমি কখনো ভারসাম্য বজায় রাখতে শেখোনি। হয় সব দিয়েছ, না হয় কিছুই দাওনি। হয় অন্ধবিশ্বাস করেছ, না হয় একদম অবিশ্বাস করেছ। হয় পুরোপুরি ভালোবেসেছ, না হয় সম্পূর্ণ দূরে ঠেলেছ। ক্লারা আরও কাছে এসে বলল, আর কি জানো, নিজেকে হারানোর আগে কখন থামতে হয় সেটা জানা। ক্লারার কথাগুলো ইথানকে নাড়িয়ে দিল। ইথান তার মানসিক বিপর্যয় থেকে মুক্তি পেতে থেরাপি নিতে শুরু করল। রায়ানের সাথে আবার যোগাযোগ বাড়ালো। বহু বছর পর আমি ইথানের সাথে দেখা করলাম, বন্দরের ধারে একটা শান্ত কফি শপে। সেই একই বৃষ্টি, একই চেনা শহর, কিন্তু একদম আলাদা একজন মানুষ। সে তার অনুভূতি শেয়ার করল। তাকে বললাম, ভারসাম্য কোনো স্বাভাবিক অবস্থা নয়, এটা একটা সাধনা। পৃথিবী সবসময় তোমাকে চরম কিছুর দিকে টানবে। হয় বেশি দাও, না হয় বেশি নাও। হয় অন্ধ বিশ্বাস করো, না হয় কাউকে বিশ্বাস করো না। হয় পুরোপুরি ভালোবাসো, না হয় সম্পূর্ণ হৃদয় বন্ধ করো। ইথান ম্লান হাসি দিয়ে বলল, শেষে সব হারিয়ে এটা বুঝেছি। জিজ্ঞাসা করলাম, সে নোরাকে কখনো দেখেছে কিনা, আর কথা হয়েছে কিনা। ইথান বলল, না, দেখা করে কথা বলার ইচ্ছে আর নেই। সে ছিল আমার সবচেয়ে বড় ক্ষত আর আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি নোরাকে ক্ষমা করে দিয়েছি। বন্ধু, শেষে একটা কথা বলি, আমাদের প্রত্যেকের জীবন কোনো না কোনো সময় ইথানের জীবনের সাথে মিলে যাবে। কেউ এই মুহূর্তে এমন কাউকে অনেক বেশি মন দিয়ে ফেলেছ যা তার যোগ্য নয়। কেউ এতটা আঘাত পেয়েছ যে পুরোপুরি নিজের মনের দরজা বন্ধ করে দিয়েছ। আর কেউ কেউ হয়তো এই ঝড়ের একদম মাঝখানে আছো, বুঝতে পারছো না কি করবে। উত্তরটা হলো, ভালো থাকা বন্ধ করে দেওয়া নয়, আবার কঠিন হয়ে যাওয়াও নয়। সবথেকে বড় কথা, নিজেকে বিজ্ঞ তৈরি করা। তাই মহান দার্শনিক চাণক্য বলেছেন, অতিরিক্ত সরল হয়েও না, কারণ অতি সরল ব্যক্তিরা সহজেই প্রতারিত হয়। আবার অতিরিক্ত ক্রূরও হয়েও না, কারণ ক্রূরতা পতনের পথ দেখায়। ভারসাম্যই হল প্রজ্ঞা। বন্ধু, এই গল্পটা যদি তোমাকে ভাবিয়ে তোলে, কিছু অনুভব করায়, বা তোমার পরিচিত কাউকে মনে করায়, তাহলে তার সাথে শেয়ার করো। কারণ কখনো কখনো ঠিক ঘটনা ঠিক মানুষের কাছে ঠিক সময় পৌঁছানো প্রয়োজন। আর এরকম গল্প চাও যেগুলো সত্যিকারের কিছু কথা বলে, যেগুলো মনের মধ্যে থেকে যায়, তাহলে সাবস্ক্রাইব করো। কারণ আমরা চেষ্টা করি প্রতিটা গল্পের মধ্যে যেন তোমার সাথে থাকতে পারি। একটা লাইক দিও যদি ইথানের যাত্রা তোমাকে স্পর্শ করে থাকে, আর কমেন্টে জানাও এই গল্পের কোন অংশটা তোমার সবচেয়ে কাছের মনে হলো। ভালো থেকো। ধন্যবাদ।